আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান খুব গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনা দেশে ফিরলে তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু করব না। কেন তিনি এই মন্তব্যটি করতে গেলেন, আর এই মন্তব্যটি আসলে কতটা গ্রহণযোগ্য বাস্তবতার নিরিখে? এক্সট্রা জুডিশিয়ালের প্রশ্ন কেন আসছে? মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলতে আমরা কি বুঝি? বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এবং অনেকেই তো এরকম আশঙ্কা করে আসছেন যে শেখ হাসিনা যদি কখনো দেশে ফেরেন এই অবস্থাতে, বা তাকে দেশে যদি ফিরিয়ে আনা হয়, তাহলে তিনি এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হতে পারেন। ধরে নিলাম যে এক্ষেত্রে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা ডাক্তার জাহেদ বলেননি, তিনি শেখ হাসিনার ক্ষেত্রে যথাযথ বিচারিক প্রক্রিয়া অবলম্বন করা হবে এমনটাই বুঝিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে প্রক্রিয়ায় শেখ হাসিনা সহ জুলাই হত্যাকাণ্ড বিষয়ে যেই ধরনের মামলা হয়েছে, তাতে যারা আসামি, যাদের বিচারিক প্রক্রিয়া কোনোটির ক্ষেত্রে সম্পন্ন হয়েছে ট্রাইব্যুনালের দিক থেকে, অন্তত সেই বিচারিক প্রক্রিয়াগুলো কি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে এগোচ্ছে? এর মধ্যে তো দেশে বিদেশে এই বিচারিক প্রক্রিয়া নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠেছে। মিস্টার জাহিদ বলছেন, শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেননি। একটু মন দিয়ে খেয়াল করব আমরা, পরবর্তীতে যে বাংলাদেশ তৈরি হয়েছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ থাকবে, এমনকি শত্রুর প্রতি ইনসাফ থাকবে, শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে। এসবের প্রত্যেকটি শব্দ এক একটা বাজে শব্দ, কথাগুলো একেবারে বাজে কথা। বছরের পর বছর অসংখ্য মানুষ যে কারাগারে রয়েছেন, জামিন কেন মেলে না? মামলা বাণিজ্য হচ্ছে, এগুলো সরকার জানে না? যাকে তাকে হত্যা মামলায় জড়ানো হচ্ছে, এখনো হচ্ছে, এগুলো সরকার জানে না? এগুলো ইনসাফ? এই যে শেখ হাসিনার বিচারের কথাই যদি আমরা সুনির্দিষ্টভাবে ধরি, সেই বিচারিক প্রক্রিয়া কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিতে করতে হবে? ডক্টর ইউনূস এটি করেছিলেন প্রচন্ড একটা প্রতিহিংসার জায়গা থেকে, বা সেখানে তিনি নিতে বাধ্য হয়েছিলেন স্বাধীনতা বিরোধী শক্তির চাপে। আমরা নিশ্চিত এই বিষয়ে, তার কারণ ওই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার সংগঠিত হয়েছে, তাই শেখ হাসিনাকেও ওই ট্রাইব্যুনালের বিচার করতে হবে। এটি অনেক পুরনো কথা, আবারও প্রসঙ্গক্রমে আনতে হচ্ছে যে জুলাই অভ্যুত্থানে যেই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে, যে মানবতা বিরোধী অপরাধের কথা বলা হচ্ছে, সব যদি ধরে নিই যে এগুলো সংঘটিত হয়েছে, এগুলো কি দুটি রাষ্ট্রের মধ্যে সংঘটিত কোনো যুদ্ধ যে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে এগুলো বিচার করতে হবে? দ্রুত গতিতে যদি বিচার করতে হয় তাহলে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা যেত। অতএব আমরা নিশ্চিত যে একটা স্পর্শকাতর জায়গাকে কেন্দ্র করে, প্রচন্ড একটা প্রতিহিংসার জায়গা থেকে এই আইসিটিতে, এই ট্রাইব্যুনালে এই বিচারিক প্রক্রিয়াগুলো সংঘটিত হচ্ছে। তথ্য উপদেষ্টা আরো বলেছেন যে শেখ হাসিনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে। তার মৃত্যুদণ্ডাদেশ থেকে যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটি আমরা মানব, আর যদি না হয় সেটি কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ, কারণ মৃত্যুদণ্ড হওয়াও কিন্তু ইনসাফ। মুখে ভালো ভালো কথা আমরা শুনে তো যাচ্ছি অহরহ, অসংখ্য মানুষের মুখ থেকে। এই ডাক্তার জাহেদ সাহেবই বলে আসছেন শুরু থেকে, এখন তো তিনি সরকারের প্রতিনিধিত্ব করেন একটি বিশেষ জায়গায়, আওয়ামী লীগ একটা ডাকাতের দল, একটা খুনির দল, এই দলের কোনো রাজনীতি করার কোনো ধরনের কোনো অধিকার নেই। ধরে নিলাম তিনি সত্যি বলছেন, সত্যি তো বলছেন, তিনি তো মিথ্যা বলছেন না। আওয়ামী লীগকে যে ফ্যাসিস্ট উপরে উল্লেখ করা হয়, সেই ফ্যাসিস্ট শব্দের অর্থ কি? মানে অন্যের মতামতকে কোনোভাবে গ্রহণ করার মানসিকতা না থাকা, নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেওয়া, এই মতাদর্শে যারা বিশ্বাসী তারা বিরোধীদের কোনো ধরনের জায়গা রাখে না, এটাই তো ফ্যাসিস্ট।
তাহলে যেখানে একজন ব্যক্তি বলতে পারেন যে অমুক দল, যেই দলের ভিত্তি একেবারে সমাজের রন্ধ্রে রন্ধ্রে, যেই দলের সমর্থক কোটি কোটি, সেই দলকে এক নিমেষেই ভ্যানিশ করে দিতে চান কিভাবে কোনো ব্যক্তি, এবং যিনি এই ধরনের মন্তব্য করেন তিনি তো সবচেয়ে বড় ফ্যাসিস্ট। সাংবাদিকদের বিরুদ্ধে যে হত্যা মামলা করা হয়েছে সেগুলো নিয়ে অনেক কথা হয়েছে, এবং আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী সম্পাদক পরিষদের নেতাদের বলেছিলেন যে যারা আটক আছেন সাংবাদিক হিসেবে তাদের, মানে সাংবাদিকদের মধ্যে যারা আটক আছেন তাদের একটি তালিকা দিন। তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকায় নিশ্চয়ই ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবুদের নাম আছে। তো এই হত্যাকাণ্ডগুলো আইসিটিতে চলছে, মানে বিচারিক প্রক্রিয়া। যখন সাংবাদিকদের মুক্তির দাবিটি জোরালো হয়ে উঠছে তখন আমরা কি দেখলাম, এই সরকারের আমলেই, এটা ডক্টর ইউনূস সরকারের সময় বলছিলাম, এই সরকারের আমলেই 2013 সালে সংঘটিত শাপলা চত্বর হত্যাকাণ্ডের যে মামলা, সেই মামলায় তাদেরকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে, এবং সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপা সমীকরণ নামের একটি অনুষ্ঠানের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সঙ্গে যে জড়িত ছিলেন বা তাদের পরিকল্পনা ছিল তেমনটি মনে করা হচ্ছে। কে মনে করছেন? এই আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আবারও সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ধরনের মামলায় এই সাংবাদিকদের জড়ানো হচ্ছে। আচ্ছা, ধরে দিলাম যে তারা শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় জড়িত, এরকম নানান ধরনের এভিডেন্স পাওয়া যাচ্ছে, সেটিও কেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে? শাপলা চত্বরে যেই রক্তপাতের ঘটনা ঘটেছিল বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, যারা দাবি করছেন তাদের ভাষ্য অনুযায়ী যদি বলি, সেগুলো কেন যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে এর বিচারিক প্রক্রিয়া চলবে? অর্থাৎ ইনসাফ কোথাও নেই। এখন যে বড় বড় গলা করা হচ্ছে সেগুলো ইনসাফ নয়। এগুলো বিচার হল, আমি আগেই বলেছি, এগুলো বিচার হলে জেনারেল কোর্টে হোক কিংবা স্পেশাল ট্রাইব্যুনালে হোক, আইসিটিতে কেন? শেখ হাসিনা ভারতের দু একটি গণমাধ্যমে, টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে আরও কোনো কোনো গণমাধ্যমে তিনি খুব সাম্প্রতিক সময়ে যে ইন্টারভিউগুলো দিয়েছেন, কোনোটি ফোনে, কোনোটি ইমেইলের মাধ্যমে, সেখানে তিনি বারবার বলছেন যে খুব দ্রুত দেশে ফিরে আসবেন তিনি। আমরা জানি না তার এই বক্তব্যের ভিত্তিটা কি, কোন প্রক্রিয়ায় তিনি আসতে চাইছেন, সমীকরণ আসলে কোন দিকে যাচ্ছে আমরা জানি না। যদি তিনি সত্যি এই ধরনের অভিমত প্রকাশ করে থাকেন বা সত্যি সত্যিই তিনি যদি চান, বর্তমান বাস্তবতায় হয়তো সেটি অসম্ভব, কিন্তু ওই যে রাজনীতিতে শেষ বলে কিছু নেই, এবং সমীকরণ আসলে কোন দিক দিয়ে কোথায় গড়াচ্ছে, কোথায় গিয়ে মিলবে, আমরা কেউ নিশ্চিত করে বলতে পারি না। ভালো থাকুন সবাই।